নিশুতি রাত, অম্বলে তলিয়ে গেছে গোটা পৃথিবী, বৈরী বাতাসে বয়ে চলেছে নিস্তব্ধতা। বিন্দুর সংসারটা এখন নিজের মতো করে একেবারে গুছিয়ে নিয়েছে। স্বামী আর সংসার নিয়ে তার দিনগুলো কেটে যায় বেশ ভালোই। আলিশান অ্যাপার্টমেন্টে একা থাকলেও বিন্দুর একাকিত্ব লাগে না কখনো। দুপুরে অর্ণ এসে তাকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করে, কিছুটা সময় কাটিয়ে আবার নিজের কাজে বেরিয়ে যায়। রাতের সময়টাতেও ঠিক যথাসময়ে ফিরে আসে। সংসারের কাজকর্মে মন না বসলে বিন্দু ফোনে রুহির সঙ্গে গল্প করে, বৃষ্টির সঙ্গে হাসিঠাট্টা করে, কিংবা মায়ের সঙ্গে আড্ডা জমায়। এভাবেই দিনগুলো চলে যায় তার। ব্যস্ততার ভেতরেও বিন্দু খুঁজে নেয় নিজের ছোট ছোট সুখ। দিনের ক্লান্তি শেষে যখন রাত নামে, তখন যেন নতুন এক অধ্যায় শুরু হয় তার জীবনে। মধুময় রাতগুলো কেটে যায় কখনো নির্ঘুম ভালোবাসার আবেশে, কখনো আবার স্বামীর কঠোর ধমকে, আবার কখনো গভীর আলিঙ্গনের উষ্ণতায়। মৃদুমন্দ ছন্দে এগিয়ে চলে তাদের টোনাটুনির মিষ্টি ভালোবাসার সংসার। তাছাড়া পূর্বের কলেজে রেজিস্ট্রেশন করাই, সেখান থেকেই পরীক্ষা দেয়ারও প্রতিদিন রুহিদের সঙ্গে দেখা হয়, গল্প হয়। এর চেয়ে আর খুশির আর কি হতে পারে। দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকতে থাকতে বিন্দুর মেরুদণ্ড বেঁকে গেছে। আগামীকাল লাস্ট পরীক্ষা। পড়া মোটামুটি ভালোই রপ্ত করে ফেলেছে। বিগত পরীক্ষাগুলোও বেশ ভালোই হয়েছে। হবে না, রাগী ভূতটি নিজে পড়িয়েছে যে। রাত জেগে পড়িয়ে আবার সকালে হলে পৌঁছে দিয়ে তবেই নিজের কাজে যায়। এখন আর পড়তে ইচ্ছে করছে না, কেমন বিরক্ত ধরে গেছে। বিন্দু টেরা চোখে চাইল অর্ণর দিকে। লোকটা সোফায় বসে উরুর উপর ল্যাপটপ রেখে একমনে কিছু একটা করে চলেছে। বিন্দুর মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। সে উঠে দাঁড়াল, পিলপিল পায়ে হেঁটে গিয়ে থামল অর্ণর কাছে। তারপর ফট করে অর্ণর উরুসন্ধির উপরে মাথা রেখে শুয়ে পড়ল। অর্ণ শান্ত চোখে তাকিয়ে বলল, পড়া শেষ? বিন্দু অর্ণর টি-শার্টের ভেতরে হাত ঢুকিয়ে বুকের লোমগুলো নেড়ে চেড়ে এলোমেলো করে দিতে দিতে বলল, হ্যাঁ, বাকিটা সকালে রি-চেক করে নিব। অর্ণ নিজের কাজে মনোযোগ দিয়ে গম্ভীর গলায় শুধাল, যা গিয়ে ঘুমিয়ে পড়। বিন্দু শুনল না। সে অর্ণর গলায় উঁচু অ্যাডমস অ্যাপেলে তর্জনী আঙ্গুল ছোয়ালো, দাড়ি আলতো আঙ্গুল বুলালো সেখানে। বিন্দুর কোমল হাতের স্পর্শে অর্ণর কাজে ব্যাঘাত ঘটে। সে খপ করে বিন্দুর হাতটা ধরে ফেলে বজ্রগম্ভীর স্বরে শুধাল, ডিস্টার্ব করছিস কেন? গিয়ে ঘুমাতে বলছি না। বিন্দু অর্ণর ধমকে মোটেও ভয় পেল না। লোকটার এই ধমক নিয়মিত ঔষধের ন্যায় খেতে খেতে হজম হয়ে গেছে। সে অর্ণকে জ্বালানোর জন্য পরাপর একই কাজ করল। বুকের ঘন লোমে হাত বুলাচ্ছে তো আস্তে আস্তে হাত উপরে তুলে গলায় কাছে নিচ্ছে। এরপর বিন্দু মাথা উঁচু করে অর্ণর অ্যাডমস অ্যাপেলে কোমল ওষ্ঠযুগল ছুঁয়ে চুমু খেতেই অর্ণ নিজের কাজে মনোযোগ হারায়। সে বিন্দুর মাথার পেছনে থাবা মেরে ধরে গভীর গলায় বলল, প্রবলেম কি তোর? উস্কে দিচ্ছিস কেন? সকালে যে এক্সাম আছে খেয়াল আছে? আমাকে জ্বালাতন বন্ধ করে গিয়ে ঘুমা, আমি ধরলে কিন্তু আর রেহাই পাবি না। বিন্দু একটু শুকনো ঢোক গিলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্পষ্ট স্বরে বলল, তো ধরুন না, কে বলেছে ছাড়তে আপনাকে? অর্ণ হৃদয় কুচকাল, সন্দেহভাজন দৃষ্টিতে চেয়ে চোখ কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম? এমনিতে তো জোর না করলে ধরাই দিতে চান না, আজকে কাছে আসার জন্য নিজে থেকে ধরা দিচ্ছেন যে। ঘটনা কি? বিন্দু ইনোসেন্ট মুখবিবর করে বলল, জামাই না আপনি আমার। আপনার কাছে আসতে পারি না আমি? ধ্যাত, যান, আর কাছে আসবই না। মেকি রাগ দেখিয়ে বিন্দু দূরে সরে যেতে চাইলে অর্ণ ল্যাপটপ ফেলে বিন্দুকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে পা ফেলে বলল, সেটা এতক্ষণ ভাবা উচিত ছিল। এখন আর ছাড়াছাড়ি নেই। বিন্দুকে শুইয়ে দিয়ে বিন্দুর ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল অর্ণ। তার অধৈর্য হাত বিন্দুর জামা ভেদ করে ভেতরে প্রবেশ করতেই কেঁপে উঠল বিন্দু। তবুও আশ্চর্যজনকভাবে বিন্দু শান্ত আর মুখে মিটিমিটি লাজুক হাসি। অর্ণর কপাল কুঁচকে এলো। বিন্দু নিজে নিজেই আজকে ধরা দিল, সন্দেহ হল তার। তবে সেটা পাত্তা দিল না। কিছু মুহূর্তের মাঝে যখন অর্ণ মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে গেল অমনি থমকে গেল সে। তড়িৎ গতিতে বিন্দুর উপর থেকে উঠে বসল। এতক্ষণ চেপে রাখা হাসিটা বেরিয়ে এলো বিন্দুর। খিলখিল করে হাসতে লাগল সে। একেবারে দাঁত বের করে বিছানায় গড়াগড়ি খাওয়া সেই হাসি। অর্ণ গম্ভীর চোখে তাকিয়ে আছে বিন্দুর হাসির পানে। তুই অনেক চালাক হয়ে যাচ্ছিস জান। অসহায়ত্ব শোনালো যেন অর্ণর কণ্ঠস্বর। লোকটা কি আশা করে এসেছিল? পরীক্ষার প্যারার জন্য অর্ণ একটুও বিরক্ত করে না বিন্দুকে। রাতে জড়িয়ে ধরে ঘুমানো ছাড়া ঘনিষ্ঠ হয় না। কি যে শান্তিতে ঘুমায় বিন্দু। আজকে কত আশা করে এসে কিনা ধোকা খেল।
বিন্দুর একটু খারাপ লাগলেও সেটা টিকল না বেশিক্ষণ। সে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, তাই নাকি? সবই আপনার কৃতজ্ঞতা গুরুজি, আমি তো কেবলই আপনার শিষ্যা, নিম পাতার বড়ি আমার। অর্ণ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল, ঘন ঘন উঠা নামা করছে তার সুঠামদেহী বুক। সে বিন্দুর ঘাড়ে চুমু খেয়ে সেখানে বাইট করে দিয়ে হিসহিসিয়ে আওড়াল। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তো চন্দ্রাবতী। কবে হয়েছে পিরিয়ড? ইস, মজা করতে গিয়ে লোকটাকে কষ্ট দিয়ে ফেলল সে। বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরে বলল, কালকে বেশি কষ্ট হচ্ছে? আমি খুব সরি। সুস্থ হই, আপনার সব আবদার সুদে আসলে উসল করে দিব প্রমিস। অর্ণ বিন্দুর কথায় কোনো প্রত্যুত্তর করল না, কেবল ঘন ঘন নিঃশ্বাস নিল। বিন্দু অপরাধবোধ হল। সে নিজের কাঁধ থেকে জামাটা একটু নামিয়ে দিল। অর্ণ সঙ্গে সঙ্গেই মুখ গুজে দিল বিন্দুর উষ্ণত্বকে। বিন্দু এত দিনে বেশ খেয়াল করেছে, অর্ণ রেগে গেলে বেপরোয়া বা অধৈর্য হলে তার গ্রৈবাদেশই বেছে নেয়। তাই তো স্বামীকে শান্ত করতে এই পন্থা অবলম্বন করল। অর্ণ বাইট করে দিল বিন্দুর গ্রৈবায়। বিন্দু মৃদু ব্যথাতুর আওয়াজ করেও নিজেকে সামলে অর্ণর পিঠে হাত রাখল। সময়টা দুপুর। সূর্য মাথার ওপর ঝুলছে, তপ্ত আলো চোখে লেগে ঝলসে যাচ্ছে। হলো ছেড়ে দলে দলে ক্লান্ত পায়ে বের হচ্ছে শিক্ষার্থীরা। একনাগারে বসে লিখতে লিখতে যেন কোমর ধরে এসেছে। বিন্দু, বৃষ্টি আর রুহি রাস্তার একপাশে ছায়ায় বেঞ্চে বসে ফুসকা খাচ্ছে। বহুদিন ধরে জমিয়ে ফুসকা খাওয়া হচ্ছে না। মেহেদি গিয়েছে কিছু ঠান্ডা আনতে। ওদের খাওয়ার মধ্যে রোহান আসলো সেখানে, বৃষ্টির সাথে কিছুক্ষণ কথা বলল। মেহেদি রাস্তার ওপাশ থেকে আসতে আসতে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল সেটা। সে কাছে আসতে আসতে রোহান চলে গেল। মেহেদিকে দেখে বিন্দু ঝালে হিসাতে হিসাতে বলল, এতক্ষণ লাগে একটা ঠান্ডা পানি আনতে? এদিকে দেখে গলাটা ঠান্ডা করি। মেহেদি পানির বোতল বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ওর সাথে কি বলছিলি? তোকে বলছি না ওর সাথে কথা বলবি না? বৃষ্টি ছোট ছোট চোখ করে হেসে বলে উঠল, কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তোরাও পাচ্ছিস রে রুহি? রুহি আর বিন্দু মিটমিট হাসে, তাল মিলিয়ে বলে, পাচ্ছি তো, কে পুড়ছে বল তো? ওদের ঠাট্টা তামাশা দেখে ধমকে ওঠে মেহেদি, রাখো তোর পোড়া পুরি, ওর সাথে তুই কথা বললি কেন বল? মেহেদির ধমক খেয়েও বৃষ্টি হাসে, রিল্যাক্স মশাই, ও নেক্সট মানডে ইংল্যান্ড যাচ্ছে সেটাই বলল, বাকি পড়াশোনা নাকি সেখানেই করবে। ব্যাস, আর কিছু নয়। বিশ্বাস না করলে ওদের কাছে জিজ্ঞেস করে দেখ। মেহেদি ভ্রু বাঁকালো, ইংল্যান্ড যাক ফিনল্যান্ড যাক তার বউয়ের কাছে কেন বলতে হবে? আশ্চর্য। মেহেদি মুখ কুচকে বলে উঠল, তোকে বলছি না তুই তুকারি করবি না? বৃষ্টি মেহেদির একের পর এক ধমক খেয়ে ঠোঁট উল্টে ফেলল। রেগে যাচ্ছিস কেন ভাই? মনে থাকে না আমি কি করব? এত বছরের অভ্যাস ফিরাতে পারছি না তো। হতাশার শ্বাস নিয়ে মেহেদি বলল, ভাই, আমি তোর ভাই, তোর এই অভ্যাসের জন্য কবে না যেন অসঙ্গত পরিস্থিতিতে পড়ি আমি। মেহেদির কথা সম্পূর্ণ করার আগেই কেউ পেছনে থেকে ডেকে উঠল, হেই বৃষ্টি, ও আচ্ছা, ছেলেটাকে ওরা চিনে, ওদের সাথেই পড়ে। ছেলেটা এগিয়ে গেল বৃষ্টির কাছে, অনুনয় করে বলল, তোকে আমার একটা কথা বলার ছিল, আজকে তো আমাদের কলেজ লাইফ শেষ, আবার কবে দেখা হবে? তাই বলেই ফেলি, তোকে আমার খুব পছন্দ। তোর ফোন নাম্বারটা দিবি? যোগাযোগ করতাম। বৃষ্টির মুখটা দেখার মতো হল, অসহায় চোখে তাকালো মেহেদির দিকে। যে চোখ গরম করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ভাবা যায় তার সামনে তার বউকে প্রপোজ করছে, ফোন নাম্বার চাইছে। রুহি বিন্দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কথা বলছো না যে? আরে ওরা তো তোমার বন্ধুই। ব্যাস গেল। মেজাজ চটে গেল মেহেদির। সে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজল। রাস্তার পাশে একটা আধ ভাঙ্গা ইট পেতেই সেটা হাতে তুলে তাড়ানি দিলে ছেলেটিকে। শালা, তুই আমার সামনে আমার বউয়ের ফোন নাম্বার চাইছিস? প্রেম করবি? আজ তোর প্রেম করা ছুটাবো আমি। দৌড়াচ্ছিস কেন শালা? দাঁড়া। ছেলেটা পড়ে সে কি দৌড়! মেহেদির এমন কাণ্ডে ভড়কে গেল ওরা সহ ফুসকাওয়ালাও। আশেপাশে অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখল সেটা। রুহি তো হাসতে হাসতে শেষ। বৃষ্টি হতবুদ্ধি চোখে তাকিয়ে রইল। আজকে তার কপালে কি আছে আল্লাহ মালুম। মেহেদি ছেলেটাকে তাড়ানি দিয়ে ফিরে এলো বৃষ্টির কাছে। আজকে শুধু বাড়ি চল তুই, তোর পুরনো অভ্যাস সব যদি আমি পাল্টে না দিছি তো আমিও মেহেদি আলম নয়। বেচারি মুখ লটকে দাঁড়িয়ে রইল, তার কি দোষ? বিন্দু মেহেদির হাত ধরে টেনে পাশের বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, শান্ত হ, এত রেগে যাচ্ছিস কেন?
ওর কি দোষ এখানে? ও কি রাজীবকে ডেকে এনেছে নাকি? এতদিনের সমর্থন বললেই চেঞ্জ করা যায়। একসঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে অভ্যাস হবে। মাথা ঠান্ডা কর, নে ঠান্ডা পানি খা। বৃষ্টি বেচারি দাঁড়িয়ে রইল, ঠোঁট উল্টে বলল, হ্যাঁ রে বিন্দু, তুই ভাইয়াকে সামলাস কেমনে বলতো? এই ব্যক্তিই যদি এমন করে। আর সে তো যেই রাগী দেখলেই তো আমার ভয় লাগে। রাগ উঠলে যেই কাণ্ড করে একবার তো দেখলাম। তুই কেমন করিস? বৃষ্টির কথা শুনে বিন্দু মুচকি হাসল। একসময় যেই ব্যক্তিকে দেখলেও ভয় পালিয়ে বেরাত সে আজকাল তাকে না দেখলে বিন্দুর ভালো লাগে না। তার বুকে রুম ছাড়া ঘুম আসে না। বাসায় আসতে দেরি হলে অস্থির লাগে। এই তো পরীক্ষার আগে অর্ণ বলেছিল শেখ বাড়িতে থেকে পরীক্ষাটা দিতে। কিন্তু বিন্দু সাফ সাফ জানিয়েছিল সে কিছুতেই তাকে ছেড়ে যাবে না, বরং পরীক্ষা এখানে থেকেই দিতে যাবে। সত্যি বলতে বিন্দু অর্ণকে ভয় না পেলেও তার বেপরোয়া রাগটা ভয় পায়, তাই সব সময় চেষ্টা করে অর্ণকে শান্ত রাখার। এমন কোনো কাজ সহজে করে না যাতে অর্ণ রেগে যায়। বিন্দু কিছু বলার আগেই মেহেদি কটমট করে বলল, ও কি তোর মতো অবাধ্য? ওকে ভাইয়া উঠতে বললে উঠে, বসতে বললে বসে। ওর থেকে কিছু শিখিস বেয়াদব। বৃষ্টি মুখ ভার করে বসে রইল। মেহেদির মুখে বিন্দুর প্রশংসা শুনে বিন্দুমাত্র খারাপ লাগল না তার। তবে মন খারাপ হলো সবাই কি বিন্দুর মতো গুণী হবে? বিন্দু কি তার মতো হয়েছে? তাহলে সে কিভাবে বিন্দুর মতো হবে? সময় ঘড়িয়েছে বেশ অনেকটা। রুহি উঠে দাঁড়িয়ে বলল, তোর তো আজকে বাসায় যাওয়ার কথা ছিল, এখান থেকেই যাবি নাকি ভাইয়ার সঙ্গে একসাথে যাবি? বিন্দু সম্মতি দিয়ে বলল, না আমি এখনই যাব, উনি রাতে আসবেন বলছে। তোরা কখন যাচ্ছিস? রুহির প্রশ্নের জবাবে মেহেদি বলল, সকাল সকালই পৌঁছে যাব। আচ্ছা কালকে দেখা হচ্ছে তাহলে, বাই। শেখ বাড়ির গাড়ি আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। বিদায় নিয়ে ওরা চলে গেল। মেহেদি বাইক নিয়ে এলো, বৃষ্টিকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, দাঁড়িয়ে আছিস কেন মুটকি? উঠবি নাকি রেখেই চলে যাব? বৃষ্টি গাল ফুলিয়ে ফেলে, সে একটু মোটা বলে মেহেদি তাকে মুটকি বলবে। অভিমান করে বৃষ্টি কাদো কাদো গলায় বলে, তুই? মেহেদি চোখ পাকিয়ে তাকাতেই বৃষ্টি থেমে গেল, নাটকিয়ে গলায় বলল, তুমি আমাকে মুটকি বলতে পারলা? মেহেদি বাইক স্টার্ট করতে করতে দাঁত চেপে বলল, হ্যাঁ পারলাম। পথে ঘাটে ভাই ডেকে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি, বাইকে ওঠ, নয়তো রাস্তায় দাঁড়িয়েই পানিশমেন্ট দিব বলে দিলাম। শেখ বাড়িতে বিয়ের আয়োজন। চারদিকে ঝলমলে আলোয় সাজানো হয়েছে পুরো বাড়ি ও আঙিনা। রঙিন লাইটিংয়ে ঝলসে উঠছে প্রতিটি দেওয়াল, গেট সাজানো ফুলে ফুলে ভরা। চারপাশে উৎসবের আমেজ, ঢাকঢোল, শঙ্খধ্বনি আর সানাইয়ের সুরে মুখরিত পরিবেশ। সন্ধ্যা নামতেই বাড়ির বাইরেও লাইটিংয়ের চাকচিক্য নজর কেড়েছে। শহরের নামি দামি অতিথিরা বিয়েতে আমন্ত্রিত। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ, সবার উপস্থিতিতে জমজমাট পরিবেশ। অতিথিদের জন্য আলাদা ভোজের ব্যবস্থা, একপাশে সাজানো বিরাট খাবারের টেবিল। মিষ্টির গন্ধে ভরে গেছে চারপাশ। পার্লার থেকে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এসেছে কনে সাজাতে। লাল টুকটুকে বউ সাজিয়েছে রুহিকেট। বৃষ্টিও তাদের থেকে সেজে নিল। বিন্দু শাড়ি পরেছে ঠিকই কিন্তু সাজগোজ করেনি। বাড়ির বউ সে কত দায়িত্ব তার। ঘর ভরা অতিথির ঢল। অর্ণর মামা বাড়ির লোকজন চাচারা, গ্রাম থেকে ফারুকি হাজেরা বেগম মনি মুক্তাও এসেছে। মিথিলার ট্রিটমেন্ট চলছে তাই হেনা খান আসতে পারেনি। অভি রুহিকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছে। কাজের জন্য আসতে পারবে না বলে সরি বলেছে। রুহি বারণ করা সত্ত্বেও রুহিকে গিফট কেনার জন্য মোটা অ্যামাউন্ট পাঠিয়েছে। সাজেদা বেগম শাদির জন্য রুহিকে চাইতে সাজ্জাদ রেজা এক বাক্যে রাজি হয়ে গেছে। বোনের ঘরে মেয়ে বউ হয়ে যাবে, এর চেয়ে সুখ আর কি হতে পারে? তাছাড়া সাদি তার খুব পছন্দের। বিন্দু রুহির রুমে ঢুকে অবাক হয়ে বলে, মাশাআল্লাহ, আমার যাকে তো ভারী সুন্দর লাগছে। বৃষ্টি ললাটে ভাঁজ করে বলল, যা, ননদ রেখে যা কেন? বাহরে সাদি ভাইয়ের বউ তো আমার যাই হবে তাই না? বিন্দু এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বউ সেজে বসে আছে রুহি। বিন্দু রুহির মুখটা হাতের আজলায় তুলে বলল, ইস জানু, তোকে এত সুন্দর লাগছে। ভাইয়া তোকে দেখার পর আজকে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে দেখিস। থমকে বসে থাকা রুহি আচমকা সশব্দে কেঁদে ফেলল। চমকে উঠল বিন্দু, অস্থির কণ্ঠে বলল, এ কি কাঁদছিস কেন? এই রুহি দেখি কাঁদছিস কেন? রুহি বিন্দুকে ঝাপটে ধরে ক্রান্দর্ত গলায় বলল, তোদেরকে ছেড়ে যেতে আমার বড্ড কষ্ট হচ্ছে ফুল।
বিন্দু বোঝে রুহির কষ্ট, সে যে কষ্ট পাচ্ছে না এমন নয়, তারও কষ্ট হচ্ছে। এই পবিত্র নিয়ম মেনেই একটা মেয়েকে বাবার ঘর ত্যাগ করে পরের ঘরে যেতে হয়। এটাই তো প্রকৃতির নিয়ম। বৃষ্টি বিন্দু ঝাপটে ধরে রুহিকে। 3 জনই কাঁদে। এখন থেকেই তাদের জীবনটা বদলে যাবে। স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। লেখাপড়ার ফাঁকে দেখা হলেও আড্ডা হবে না আগের মতো। বিন্দু নিজের কান্না গিলে বড়দের মতো করে বলল, ধুর, কাঁদছিস কেন পাগলি? বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে, দেশ ছেড়ে তো আর যাচ্ছিস না। তাছাড়া ভালোবাসার মানুষকে বিয়ে করতে কেউ কাঁদে? বর এসেছে, বর এসেছে, কলহ শোনা যাচ্ছে। অনুভূতির তাণ্ডবে রুহির হাত পা কাঁপছে। শাদির পাগলামির জন্য পরীক্ষা শেষ করেই 2 দিনের মাথায় বিয়ের পিঁড়িতে বসা। রুহিকে নিয়ে বসানো হলো শাদির সামনে, দুজনার মাঝখানে পাতলা পর্দায় আবৃত। নিয়ম অনুযায়ী বিয়ে শুরু হলো। কবুল বলার সময় রুহির ভীষণ কান্না পেল। কাবিন প্রপারে সাইন করতে হাত কাঁপছিল তার। চারদিকে আলোকসজ্জার ঝলকানি আর ফুলের গন্ধে ভরে আছে পরিবেশ। ক্যামেরা আর ভিডিওগ্রাফির আলো ঘুরে বেড়াচ্ছে অতিথি ও আত্মীয় স্বজনদের চারপাশে। বিয়ে সম্পন্নর পর চাদরটা সরিয়ে ফেলা হলো। কাজিনরা বড় একটা আয়না এনে বসল ওদের ঘিরে। সাদির আর রুহির মাথার ওপরে চাদর দিয়ে ঢেকে রাখা হলো। সাদি অস্থির হয়ে আছে রুহিকে এক পলক দেখার জন্য। এখন পর্যন্ত একটি বারের জন্য মেয়েটির মুখটা দেখার সুযোগ মেলেনি তার। শুধু রুহির কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের আসরে। আয়নটা দুজনের মাথা একসঙ্গে আয়নার সামনে এনে দিয়ে বিন্দু সাদিকে বলল, আয়নায় কি দেখতে পাচ্ছেন ভাইয়া? রুহির ঘোমটা সরিয়ে দিল বৃষ্টি। সাদি যেন পলক ফেলতে ভুলে গেল। তার কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মেয়েটিকে। সে তো রুহিকে এভাবেই দেখতে চেয়েছিল নিজের বউরূপে। সাদির বুকে কি যে শান্তি লাগছে। সে বুকে হাত রেখে বিড়বিড় করে আওড়াল, আমার সর্বনাশ দেখছি। সবাই হইহি করে উঠল। একইভাবে রুহিকে প্রশ্ন করা হল। রুহি আর চোখে চাইল সাদির দিকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। আজকে থেকে লোকটা আর প্রেমিক নেই, পবিত্র বন্ধনে আবদ্ধ তারা। রুহি মাথা নিচু করে মৃদু গলায় বলল, আমার স্বপ্নের পুরুষকে। শুরু হলো বিদায়। ঘরের ভেতর কান্নার ঢেউ উঠেছে। চারপাশে আত্মীয় স্বজনদের হাহাকার, হাসি ঠাট্টায় ভরা ঘরটা যেন মুহূর্তেই ভারী হয়ে গেছে। সে কি কান্না রুহির! রুহি একা নয়, বিন্দু, বৃষ্টি, মীরা, ঝুমা, সকলের চোখেই পানি। সাজ্জাদ রেজার চোখের পাতা ভেজা। রুহি বাবাকে জড়িয়ে ধরে কাঁদে। ভদ্রলোক মেয়ের কপালে চুমু খেয়ে সান্ত্বনা দিল, সকালে দেখতে যাবেন বলে আশ্বস্ত করল। মীরা মেয়েকে আদর করে কতগুলো উপদেশ দিল। অর্ণ বোনকে এক পাশে জড়িয়ে ধরে গাড়ির কাছে এগিয়ে গেল। বোনের মাথায় চুমু খেয়ে গাড়িতে তুলে দিল। সাদি এখনও বাহিরে। অর্ণ সাদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় শুধাল, আমার বোনকে তোর হাতে তুলে দিলাম, কেন অযত্ন বা অমর্যাদা যেন না হয়। আজকের পর আর কখনো যেন ওর চোখে পানি না দেখি। কখনো যদি এমন দিন আসে সেদিনই হবে তোর বাড়িতে ওর শেষ দিন। সাদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রাখো তোর ভাইগিরি, ও এখন আমার বউ। তোর থেকে অধিকার আমার বেশি দাঁড়ি। নিতে আসিস পা ভেঙ্গে হাতে ধরিয়ে দিব। বিরক্তে কপাল কুঁচকে এলো অর্ণর। সে ক্রুদ্ধ গলায় ধমকে শুধাল, চাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব, বউয়ের বড় ভাইয়ের সাথে কেমন বিহেভিয়ার করতে হয় জানিস না? তিরিং বিরিং করবি, বোন রেখে দিয়ে ঘাড় ধরে পাঠিয়ে দিব। আরে যাহ যাহ বালের সুমন্ধি তুই আমার। অর্ণ বিরক্তিকর শ্বাস নিল। বিন্দু ড্যাব ড্যাব করে 2 বন্ধুর ঝগড়া দেখল। ওদের এমন কাণ্ডে মারিদ হতাশ হয়ে বলে, থামো ভাই তোরা, আর তুই একটু নতুন জামাইয়ের মতো ভদ্র বাচ্চার ন্যায় থাক। সাদি চোখ মুখ কুঁচকে ফেলল। সে নতুন জামাইয়ের মতো থাকবে কেন? সে কি এই বাড়িতে নতুন এসেছে? জানালা দিয়ে বৃষ্টি, মেহেদি, বিন্দু, রুহিকে সান্ত্বনা দিল। সাদি গাড়িতে উঠে বসল রুহির পাশে। রুহি তখন গুন গুন করে কাঁদছে। বারবার মনে পড়ছে শৈশবের ছোট ছোট স্মৃতি। দোরগোড়ায় বসে পুতুল খেলা, বাবার কোলের মাথা রেখে ঘুমিয়ে পড়া, ভাইয়ের সাথে ঝগড়া, আর মায়ের বকুনি। আজ সবকিছু যেন দূরে চলে যাচ্ছে, আর কখনো সেইভাবে পাওয়া যাবে না। সাদি রুহির কান্না দেখে ধমকে ওঠে বলল, মরা কান্না, কাঁদছিস কেন? তোকে নিয়ে কি মেরে ভাসিয়ে দিব নাকি? এমনভাবে কাঁদছিস মনে হচ্ছে তোকে নিয়ে আমরা অত্যাচার করব। সাদির ধমক খেয়ে রুহির কান্না বৃদ্ধি পেল। সে জানে, এটা জীবনের নিয়ম। সংসার করতে হবে, নতুন এক ঘরে মানিয়ে নিতে হবে। তবুও বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। এসব ভান্নাতেই বারবার চোখ ভিজে ঝাপসা হয়ে যাচ্ছে রুহির পৃথিবী।
সাদি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কাঁদিস না জানু, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আমি কাদা ধরলে কিন্তু গাড়ি ভাসিয়ে দিবহু। তারপর রুহিকে জড়িয়ে ধরে ফের বলল, শুধু শুধু কান্না করে মেকআপ নষ্ট করে লাভ আছে? ওখানে কি নতুন কাউকে মানিয়ে নিতে হবে? সব আমরাই তো। আরে ভাই, এবার তো কান্না কাটি থামা, নয়তো কান্না বন্ধ করার জন্য অন্য পন্থা অবলম্বন করব। সাজেদা বেগম নতুন বউ ঘরে তুলে নিয়ম কানুন মেনে রুহিকে উপরে শাদির রুমে পাঠিয়ে দিল। এক ফাঁকে এসে নিজের হাতে কটা পোলাও খাইয়ে দিয়ে গেছে। রুহির সঙ্গে তার দুটো মামাতো বোন এসেছে। সারফারাজ আর শাদির কাজিনরদের পাওনা মিটিয়ে রুমে ঢুকতে ঢুকতে বেশ রাত হয়ে গেল শাদির। নিজের ঘরটাই যেন আজ নিজে চিনতে পারছে না। ফুলের ঘ্রাণে মোমো করছে রুম। ফুলে ভরা বিছানার মাঝে ঘোমটা দিয়ে গুটি গুটি মেরে বসে আছে রুহি। শাদির বুকে যেন সুখের জোয়ার বইছে। না, এতগুলো টাকা দেয়াটা বেশি মনে হয়নি এখন। ওরা তার যে বাসরের জন্য এত আয়োজন করেছে জানলে আরও কিছু বক্সিস দিয়ে আসত। সাদি আস্তে আস্তে খাটের কাছে গেল। নিঃশব্দে বিছানায় উঠে বসল। যেই না রুহির ঘোমটাটা উপরে তুলবে অমনি রুহি একটানে ঘোমটা তুলে চোখ গরম করে বলল, আসতে এতক্ষণ লাগে? লন্ডন থেকে প্লেনে চড়ে আসছিলেন নাকি? আকস্মিক রুহির এমন কথায় তাজ্জব বনে গেল সাদি। সে হাই হুতাশ করে বলল, কোথায় ভাবলাম এসে বউয়ের চাঁদের মতো লাজুক মুখশ্রী দেখব, এখন দেখি সে উড়নচণ্ডী রূপ ধারণ করেছে। আমার ওপর এমন অবহেলা কেন বউ? রুহি বিরক্ত হয়ে বলে, রাখুন তো আপনার বাজে কথা, এই ভারী সাজগোজ নিয়ে আর কতক্ষণ এভাবে বসে থাকব আমি? ওহ, এই কথা, এই তো এসে গেছি, চলো আমি সবকিছু খুলে দিচ্ছি। শাদির কথা শুনে চোখ বড় বড় হয়ে এলো রুহির। সরুন তো, অসভ্য লোক। ফুপি বলেছে আপনি রুমে আসলে দুজন মিলে নফল নামাজ আদায় করতে। সাদি সম্মতি দিয়ে মাথা নাড়ল। আচ্ছা আয়, অপবিত্র কাজটা পবিত্র হয়েই করি। শাদির বেফাস কথায় লজ্জা পেল রুহি, তবুও চুপচাপ অজু করে দুজনে নফল নামাজ আদায় করে নিল। রুহি জায়নামাজ জায়গায় তুলে রেখে শরীর থেকে গহনা খোলার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। হঠাৎ নিজেকে শূন্য অনুভব করতেই হকচকিয়ে গেল। ব্যালেন্স রাখতে শাদির গলা জড়িয়ে ধরে হতভম্ব গলায় বলল, আরে আরে, কি করছেন? নামান বলছি। দেখছেন না জুয়েলারি খুলছি। ছাড়ুন। সাদি ছাড়ল না মেয়েটিকে। বিছানায় এগিয়ে যেতে যেতে বলল, আজকে থেকে এই দায়িত্ব আমার জানেমান, পরার দায়িত্ব তোর আর খোলার কর্তব্য আমার। স্বামী স্ত্রীর সমান সমান অধিকার। সাদি রুহিকে বেডে শুয়ে দিতেই রুহি লাজুক গলায় বলল, কি করছেন? সরুন। অনেক অপেক্ষা করিয়েছিস আজকে, আর বাধা দিস না হাঁপানি রোগী। তোকে কাছে পাওয়ার জন্য ভেতরটা বড্ড ছটফট করছে। বেশ অসহায় শোনায় সাদির কণ্ঠস্বর। রুহি লজ্জায় হাঁসফাঁস করে কাপা কাপা গলায় বলল, জুয়েলারি খুলে নেই? সাদি খুলে দিতে দিতে বলল, আমি দিচ্ছি। নিজের হাতে খুললেই না বাসর রাতের ফিল আসবে। হাতের গলার গহনা খোলা শেষ হলে সাদি রুহির গালে হাত বুলিয়ে নেশাক্ত গলায় বলল, হাঁপানি রোগী, অনুমতি দিয়েছিস তোকে সম্পূর্ণ নিজের করার? রুহি তীব্র লজ্জায় আর্স্ট হয়ে যায়। সাদি অধৈর্য হয়ে বলল, কথা বল হাঁপানি রোগী, আমি যে মরিয়া তোকে কাছে পাওয়ার জন্য। তুই কি শুনতে পাচ্ছিস না আমার বুকের অধৈর্য ধ্বনি? প্লিজ আমার এই দহন নিভিয়ে দে। রুহি মুখে কিছু না বলে সাদির বুকে মুখ গুজে দিল। ব্যাস, সাদি রুহির সম্মতি পেয়ে গেল। হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সে রুহির ওষ্ঠযুগল আঁকড়ে ধরে। প্রগাঢ় চুম্বন করে রুহির ঘাড়ে গলায় টুকরো টুকরো চুমু এঁকে দেয়। আস্তে আস্তে করে রুহির পুরোটাই দখল করে নিল। ভয়, লজ্জা আর সুখময় যন্ত্রণা মিশ্রিত অনুভূতির আবেশে ভেসে যাচ্ছে রুহি। অন্ধকার গভীরে, অনুভূতির আবেশে দুটি হৃদয় খুঁজে পেল এক আশ্রয়, যেখানে নিস্তব্ধতার মাঝেই জন্ম নিল আলো। এই মিলন শুধু নয় শরীরের, এ মিলন বিশ্বাসের, শান্তির, যেখানে একে অপরের স্পর্শে অন্ধকারও হয়ে ওঠে পবিত্র। ভোরের আলো ফুটতেই চারপাশে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রাতের অন্ধকার কাটিয়ে সকালটা একেবারে নতুন করে শুরু হল। রুহি টিপ টিপ করে আধো আধো ক্লান্তমাখা চোখ মেলে তাকাল। তার সারা শরীরটাই যেন অবশ অবশ লাগছে। এক অচেনা ব্যথায় জর্জরিত সর্বাঙ্গ। রুহি নড়েছে, পাশ ফিরে তাকাতেই থমকে গেল। সাদি মাথার নিচে হাত রেখে কাত হয়ে শুয়ে তার দিকেই তাকিয়ে আছে পলকহীন চোখে। জনের শরীরের এই পাতলা চাদর টানা। রুহি লজ্জায় নিজেকে একটু আড়াল করে। ফের তাকায় সাদির দিকে, লোকটা ধ্যানে তাকিয়েই রয়েছে। রুহি আমতা আমতা করে লাজুক গলায় বলল,
অমন করে কি দেখছেন? দেখছি আমার ভার্জিনিটি কেড়ে নিয়ে কিভাবে শান্তিতে ঘুমাচ্ছিস। তোর জন্মই হয়েছিল আমার এই সর্বনাশ করার জন্য। সকাল সকাল সাদির কথা শুনে চোখ কুঁচকে এলো রুহির। কে কার ভার্জিনিটি কেড়ে নিয়েছে? রুহি বিরক্ত হয়ে বলে উঠে। সকাল সকাল কি বাজে বকছেন? বিয়ে করার খুশিতে পাগল হয়ে গেলেন নাকি? সাদি ওষ্ঠযুগল মেলে হাসে, রুহির গালে হাত রেখে বলে। তা বোধ হয় হয়েছি জানেমান, তোকে নিজের করে পাওয়ার আনন্দে আমার সত্যি সত্যিই নিজেকে বেসামাল লাগছে। আমি কি পাগল হয়ে গেলাম হাঁপানি রুগী? এত খুশি আমাকে পেয়ে? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে রুহি। সাদি মাথা নাড়ল। তুই আমার অনেক সাধনার ফল হাঁপানি রোগী, তোকে পাগলের মতো ভালোবাসেও তোর থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টের তা কেবল আমিই জানি। আমি তোকে মুখে মুখে ভালোবাসি না, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। তুই এভাবে সারা জীবন আমার থেকে যাবি, কথা দে। রুহি জানে, অনুভব করে সাদির ভালোবাসা। সে একটু এগিয়ে গেল সাদির কাছে, তার বুকে মুখ গুজে বলে, কোথায় যাব? আমি তো আপনারই। এমন কথা আর কখনো বলবেন না। আমৃত্যু আমি আপনার। রুহির এই কথাটা সাদির কি যে ভালো লাগল। সে চুমু দিল রুহির কপালে, অতঃপর ফিসফিস করে বলল, জানেমান, যেভাবে জড়িয়ে ধরে আছিস আমার হরমোন কিন্তু নড়েচড়ে উঠেছে। অনুমতি দিবি তোকে আর একবার ক্লান্ত করার? সাদির আবেগপ্রবণ কথায় পড়ে ভুলেই গিয়েছিল নিজের অবস্থান। তীব্র লজ্জায় মুখে টুকটুকে লাল আভা ছড়িয়ে পড়ে মেয়েটা সাদির বুকে হাত দিয়ে তাকে দূরে সরিয়ে দিতে দিতে এলোমেলো গলায় বলল, ইস না, সরুন। বেলা হয়ে যাচ্ছে, লোকে কি বলবে? এত হাইপার হবার কি আছে? নতুন বউয়ের এমনিতেই দেরি হয়, এটা সবাই বোঝে। তবুও সরুন, আমি উঠব। ফুপি নিশ্চয়ই একা একা সামলাচ্ছে সব কিছু। আমি গিয়ে একটু হেল্প করি। তোকে এখন কোথাও যেতে হবে না, হেল্প করার জন্য সারাজীবন সময় পাবি। আজকের এই দিন আর ফিরে আসবে না। ফুপি কি মনে করবেন? মৃদু গলায় বলল রুহি। সাদি জবাবে বলে, আমার মা এখন থেকে তোরও মা, আজকে থেকে ফুপি বাদ মা ডাকবি, মনে থাকবে? রুহি মাথা নাড়ল। হুম। সাদি রুহিকে কাছে টেনে নিতেই রুহি লাজুক গলায় মিনমিন করে বলল, এখন আর না প্লিজ। রুহির কষ্ট হচ্ছে বুঝতে পেরে সাদি থেমে গেল। সে তার হাঁপানি রোগীকে কষ্ট দিয়ে সুখ পেতে চায় না। রুহির গালে চুমু দিয়ে বলল, আচ্ছা তোর কথাই মানলাম, বাকি সব ভালোবাসা রাতের জন্য তোলা রিল, ঠিক আছে। সকাল প্রায় 9টার কাছাকাছি। ওড়নার আঁচলে মুখের ঘাম মুছতে মুছতে রুমের দিকে এগিয়ে যাচ্ছে বিন্দু। চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ। অনেক মাস পর মনি মুক্তাকে পেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। যদিও সে গতকাল রাতে অর্ণর জন্য অপেক্ষা করেছিল রাতে। অনেক রাত হওয়ার পরেও যখন অর্ণ এলো না, তখন ওদের সাথে রুমে গল্প করতে গিয়েছিল। ওরাও জোর করল আর সেও যেন কিভাবে ঘুমিয়ে গেল বুঝতেই পারিনি। নিশ্চয়ই লোকটা রেগে আগুন হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে এসেছিল রুমে, তখন অর্ণ রুমে ছিল না। তবে বিছানা এলোমেলো দেখে বুঝেছিল অর্ণ রাতে রুমেই ছিল। তার কপালে কি আছে আল্লাহ মালুম। এত কাজ ফাঁকে যে আসবে সেটারও সুযোগ মেলেনি। বিন্দু রুমে প্রবেশ করতেই পা থমকে গেল। সকালে যে সে কফির কাপটা পাঠিয়েছিল সেটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে ফ্লোরে। বিন্দু ভীত নয়নে চোখ তুলে চাইল অর্ণর দিকে। সোফার পিঠ এলিয়ে হাতলে দুই পাশে দুই হাত মেলে পায়ের উপর পা তুলে বসে আছে সে। তীক্ষ্ণ স্থির নেত্র তার দিকেই। বিন্দু এক পা পিছিয়ে নিয়েও থেমে গেল। এই মুহূর্তে তার পিছু পদক্ষেপ যে হবে আরও একবার ভুল সিদ্ধান্ত। অর্ণকে রাগিয়ে দেয়া মানেই তার কপালে শনি রবি সব একসঙ্গে আসবে। বিন্দু কম্পিত চিত্তে পিলপিল পায়ে হেঁটে যেতে লাগল অর্ণর কাছে। যেন শিকার নিজেই হেঁটে যাচ্ছে হিংস্র বাঘের কাছে। অর্ণর শীতল তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর কম্পন তরতরিয়ে বাড়তে লাগল। অর্ণ পা দুলানো থামিয়ে উঠে দাঁড়াল বিন্দু নিকটে। বিন্দুর গালে হাত রেখে শীতল গলায় শুধাল, তোমার কলিজাটা একটু ছিঁড়ে দেখলে কেমন হয় বলো তো বিবিজান? অর্ণর এমন ভয়ঙ্কর কথা শুনে কলিজা শুকিয়ে যায় বিন্দুর। গলাটা কেমন মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে। বিন্দু ফাঁকা ঢোক গিলে বলল, কর্নেল সাহেব সরি, আমি আসলে বিন্দুর কথা শেষ হবার আগেই অর্ণ খপ করে তার শ্বাসনালী আটকে দিল। আকস্মিক অর্ণর আক্রমণে চমকালো থমকালো বিন্দু। অর্ণর হাতের বাঁধন খুব জোরেও না আবার আলতোও না। তবুও বিন্দুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভয়হীন হয়ে আসছে তনুমন। অর্ণ বিন্দুর গলা চেপে ধরে হির হির করে বিন্দুর মুখটা টেনে নিল নিজের মুখ বরাবর। হুঙ্কার ছেড়ে বলল, তোর সাহস হলো কি করে আমাকে ইগনোর করার? এত সাহস কই পেলি তুই? কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছিস তাই তো?
কথা বলছিস না কেন? কথা বন্ধ হয়ে গেছে? বলছিলাম না অবাধ্য হওয়া আমার পছন্দ নয়। বলছিলাম, কেন হলি তাহলে? বিন্দুর চোখ মুখ লাল হয়ে এসেছে। জলপ্রপাতের ন্যায় গাল বেয়ে গড়িয়ে পড়ে নীরব অশ্রুরাশি। অর্ণর হাতের মুঠোয় থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, লাগছে শেখ সাহেব, ছেড়ে দিন প্লিজ। অর্ণর কর্ণকুহলে যেন গেল না মেয়েটির আকুতি। সে হাতে দৃঢ়তা বাড়িয়ে হিসহিসিয়ে আওড়াল, ইচ্ছে তো করছে এখনই পুঁতে ফেলি। কি দেই মেরে? আমাকে যন্ত্রণা দেয়া? আমাকে? বিন্দু চোখ তাড়িয়ে পড়তেই অর্ণ তাকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিল। বিন্দু আটকে থাকা নিঃশ্বাসটা জোরে জোরে টেনে নিয়ে সশব্দে কেঁদে উঠল। সামান্য একটা অপরাধের জন্য লোকটা তার সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারল। গলায় হাত দিয়ে বসে পড়ল বিন্দু, অভিমানী কান্নারা ঝোড়ো করে বেরিয়ে এলো। অর্ণ অস্থির হয়ে হাত চালায় চুলের ভাঁজে। অর্ণকে এমন অস্থির কখনোই দেখিনি কেউ। সে হাঁটুতে ভর দিয়ে সোফায় বসে নিজের চুল খামচে ধরল। সময় যেন স্থির হয়ে গেল, নিস্তব্ধতা বিরাজ করছে কক্ষ জুড়ে। অর্ণ উঠে দাঁড়াল, লম্বা লম্বা কদমে এগিয়ে গেল বিন্দুর কাছে। বিন্দুর হাত ধরে টেনে দাঁড় করিয়ে এক হাতে বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাত দিয়ে বিন্দুর মেধহীন পেট খামচে ধরে ক্রোধে জ্বলে উঠা গলায় শুধাল, এখানে স্পর্শ করেছিল না ওই জানোয়ারের বাচ্চাটা? এখানে স্পর্শ করেছিল। তুই কিছু বললি না কেন? ভালো লাগছিল? তোকে আমি ডাকিনি? বল ডাকেনি? কেন আসলি না? কেন পর পুরুষ তোকে স্পর্শ করল? তোকে কি করা উচিত এখন? রিভলভার কাছে থাকলে কসম সত্যি সত্যিই তোকে শ্যুট করে দিতাম। অর্ণর মুখে এমন কথা শুনে ফের চমকায় বিন্দু। চক্ষুপটে ভেসে উঠল কাল রাতে বিয়ের পরের রুহিকে বিদায়ের সময় একটা আপত্তিকর দৃশ্য। সবাই তখন কান্নাকাটি করাই ব্যস্ত, রুহিকে ঘিরে আত্মীয়দের ভিড়ের মাঝে হঠাৎ কেউ বিন্দুর পেটের উপর হাত বাড়িয়ে দিল। হঠাৎ শীতল হাতের ছোঁয়া পেতেই বিন্দু চমকে উঠল। তার ঠিক পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, মুখে কেমন বিশ্রী হাসি। বিন্দুর গা গুলিয়ে উঠল, সে একটু সরে দাঁড়াল। কিছুক্ষণ পরে আবারও ছেলেটা একই কাজ করল। ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল বিন্দুর। আশেপাশে অর্ণকে অসহায় চোখে খুঁজল। অর্ণ তখন রুহিকে বিদায় দিতে ব্যস্ত। বিন্দুর পেটের কাছে শাড়ির পিনটা খুলে বোধহয় কোথাও পড়ে গেছে, বিন্দু এতক্ষণ খেয়াল করেনি সেটা। সেই সুযোগ বুঝে ছেলেটা উন্মুক্ত পেতে লালসার হাত বাড়িয়েছে। লজ্জা ঘৃণায় চোখ টলমল করে উঠে বিন্দুর। সে তখন কাউকে কিছু না বলেই ছুটে গিয়েছিল বাড়ির ভেতরে। সেই মুহূর্তে এই বিষয়ে কথা বলাটা ঠিক মনে করেনি বিন্দু। এই ঘটনার ঠিক মিনিট পাঁচেক পরেই অর্ণর ডাক পড়ে। বিন্দু তখন কিচেনে মহিলা সদস্যদের সাথে খুঁটিনাটি কাজে ব্যস্ত ছিল। আসছি বলে আর যাওয়া হয়নি বিন্দুর, বলেই গিয়েছিল স্বামীর ডাক। কিন্তু অর্ণ তো তখন ওখানে ছিল না, তাহলে এটা জানল কিভাবে? বিন্দু ভীত চোখে তাকালো অর্ণর পানে। অর্ণর বুনো দৃষ্টি দেখে কলিজা শুকিয়ে গেল তার। পেটের চামড়া পোড়াচ্ছে। অর্ণ যে তখনকার বিষয় নিয়ে এত রেগে আছে বিন্দু সেটা বুঝতে পেরে আরও ভীত হল। পেটে ব্যথা পেলেও মুখে টু শব্দটি পর্যন্ত করল না। বিন্দু কিছু বুঝে উঠার আগেই অর্ণ নাজুক দেহটা কাঁধে তুলে নিয়ে বেডে ফেলল। অর্ণর এমন কাণ্ডে হতভম্ব হল বিন্দু, কোমরে মৃদু ব্যথাও পেল। অর্ণকে শার্টের বোতাম খুলতে খুলতে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অর্ণ শরীর থেকে শার্ট খুলে ছুঁড়ে ফেলে বিন্দুর কাছে গিয়ে বিন্দুর ওড়না খুলে ফেলে দিয়ে কোনো পূর্বাভাস না দিয়েই বিন্দুর ওষ্ঠপুট আঁকড়ে ধরল। বিন্দু ছটফট করে, সরাতে চায়, তবে অর্ণর সুঠামদেহী দেহখানা নাড়াতে পর্যন্ত পারল না। বিন্দুর কোমল ঠোঁট পিষ্ট হতে লাগল পুরুষালী ওষ্ঠের দৃঢ়তায়। আজকে অর্ণর স্পর্শে কেমন রাগের আভাস, যা অনুভব করতেই কুঁকড়ে গেল বিন্দু। বাধা দিতে চেয়ে নাজুক হাতে অর্ণর বুকে আঘাত করল। অর্ণ ছাড়ে না। বিন্দুর শ্বাসরোধ হতেই সে ছেড়ে দিল। বিন্দুর ঘাড় ধরে কাছে টেনে এনে হিসহিসিয়ে আওড়াল, ওই কুকুরের বাচ্চার নোংরা স্পর্শ তোর শরীর থেকে মুছে ফেলব আমি। বিন্দুর আখি পল্লব ভারী হয়ে ওঠে, অর্ণর এমন ব্যবহারে কষ্ট পায়। ছেলেটার ওই স্পর্শে সে কি অপবিত্র হয়ে গেছে? বিন্দুর গাল বেয়ে টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেঙ্গুর গলায় বলল, আমি কি সত্যিই অপবিত্র হয়ে গেছি কর্নেল সাহেব? ওই জানোয়ারের বাচ্চাটা তোকে ছুঁয়েছে এটা ভাবতেই আমার ভেতরে অগ্নিদহন হচ্ছে চড়ুই। ওকে শাস্তি দিয়েও আমার এই দহন নিভছে না। আমাকে শান্ত কর, না হলে অদারওয়াইজ আমি সব কিছু জ্বালিয়ে দিব। অর্ণর কথায় চিন্তিত হল বিন্দু, ভীত গলায় বলে, কি করেছেন তার সাথে? অর্ণ ক্রূর হাসল, আমার কলিজায় হাত দিয়েছে, আর আমি এমনি এমনি ছেড়ে দিব ওকে?
অতটাও ভালো মানুষ নই আমি। অর্ণর কথাটা ভালো ঠেকল না বিন্দুর। তবুও সাহস করে আর কিছু জিজ্ঞাস করল না। নিজেকে অর্ণর বাঁধন থেকে মুক্তি করতে চেয়ে বলল, দেখুন, শান্ত হন। এখন না, আমাকে যেতে দিন প্লিজ। বিয়ে বাড়ি কত কাজ, লোকে কি বলবে? অর্ণ বিন্দুর চোয়াল চেপে ধরে ভারী গলায় বলল, আমার থেকে ইম্পর্ট্যান্ট আর কি আছে তোর জীবনে? আমার থেকেও যদি তোর কাছে কিছু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তবে সেটা আমার মেনে নেওয়া অসম্ভব। তুই শুনে রাখো, তোর জীবনে আমার চেয়ে বড় জায়গা আর কারো থাকবে না, আর তুই আমার চেয়ে বেশি প্রায়োরিটি অন্য কিছুকে দিতে পারবি না। আমি তোর প্রথম, শেষ আর একমাত্র অগ্রাধিকার। বিন্দু ঢোক গিলে তবুও বাধা দেয়। কিচেনে রান্নার আয়োজন চলছে। সে বলে এসেছে যাবে আর আসবে। দেরি হলে খুঁজবে না। বাহিরে চাচা চাচির যদি কিছু প্রয়োজন হয়, তারা কি এখানে কিছু চেনে? কর্নেল সাহে, বুলি শেষ হবার পূর্বেই অর্ণ ঠোঁটে গাঢ় চুমু খেল। শুনু না, পুনরায় ওষ্ঠযুগল দখল করে নিল অর্ণ। কথা বলার সুযোগ পর্যন্ত দিচ্ছে না অর্ণ। শক্ত করে একটা চুমু খেয়ে ছেড়ে দিল। আমি না ছাড়লে তুই যেতে পারবি? কার এত বড় কলিজা আছে তোকে কথা শোনাবে? তুই ততক্ষণে ছাড় পাবি না যতক্ষণে না আমি চাইব। আর একটা কথা বলবি চাপড়ে গাল লাল করে ফেলব। অর্ণ প্রগাঢ় চুম্বন করে বিন্দু হাঁপায়। ঠোঁট নেড়ে বলতে চায় কিছু। অর্ণ সেই সুযোগটুকুই দিল না। কাদো কাদো হয় বিন্দুর মুখ। অতঃপর বিন্দু নিজেকে ধাতস্থ করে। কি আর করার কি দরকার বাঘকে খেপিয়ে তোলার? বিন্দু প্রথমে ভয় পেলেও কিন্তু অর্ণের বুকের ভেতরটা যখন আশ্রয়ের মতো জড়িয়ে ধরল তাকে, তখন ধীরে ধীরে ভয় মিলিয়ে গেল। শুধু জনের নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন, আর হাতের নরম সংস্পর্শ। পৃথিবীর সব শব্দ, সব আলো, সব ব্যস্ততা এক মুহূর্তের জন্য যেন দূরে সরে গেছে। সময় থেমে গেছে, শুধু ঘনত্ব শ্বাস আর এক নিঃশব্দ ঘনিষ্ঠতা রয়ে গেছে কক্ষ জুড়ে। কাল গড়িয়ে দুপুর হয়েছে। সবাই যাচ্ছে শাদির বাড়িতে। সাজ্জাদ রেজা দুহাতে খরচ করলেও শাদিকে করতে বারণ করেছে। কি দরকার শুধু শুধু ছেলেটার অযথা বাড়াবাড়ি টাকা খরচা করার? সবাই তো নিজেরাই। সাদি মানেনি সেটা, সে চায় ছোট খাটো করে একটা রিসিপশন রাখতে। সেই অনুযায়ী শেখ বাড়ির সবাই আর শাদির আত্মীয় স্বজন নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে। বিন্দু কিচেনে বাসি খাবারগুলো গুছিয়ে রাখছে। লম্বা ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। মাথায় ওড়নাটা হিজাবের মতো পেঁচিয়ে রাখা। সত্যি সত্যিই তাকে কেউ ডাকেনি। হতাশার শ্বাস নেয় বিন্দু। যদি কেউ একটু ডাকত তাহলে সে কি একটু আগে বাগে ছাড়া পেত না? সবাই দুশ্মন তার। কতটা কষ্ট করে অর্ণর থেকে ছুটে এসেছে। ঘাড়ত্তরা লোকটা সারা সকাল তাকে রুমেই আটকে রাখল। ভাইয়া তোকে খুব ভালোবাসে না রে বিন্দু? অন্যমনস্ক বিন্দু হকচকিয়ে গেল আচমকা মুক্তার কণ্ঠস্বর শুনে। বেখেয়ালে বলে উঠে, বলছি ভাইয়া তোকে খুব ভালোবাসে তাই না? বিন্দু কাজ করতে করতে জানতে চাইল। একদিনেই কিভাবে বুঝলি? বোঝার জন্য সারাজীবন লাগে না, এমনিতেই বোঝা যায়। এই যে তোর ভালোবাসার চিহ্ন, হাজার ব্যস্ততার মাঝেও নিজের কাছে আটকে রাখা। এটাই তো ভালোবাসা। ঠিক বললাম কিনা বল? দুষ্টু হেসে ঠোঁটে ইশারা করে বলল মুক্তা। মুক্তার কথা শুনে বিন্দু লাজুক হাসল। শরীর ঢাকলেও ঠোঁট ঢাকবে কি দিয়ে? লোকটা ক্ষোভ তার নিষ্পাপ ঠোঁটের উপরেই করল। মুক্তা ফের জিজ্ঞেস করল, তুই সুখে আছিস তো বিন্দু? আমি অনেক সুখে আছি মুক্তা, আল্লাহর কাছে এত সুখ কখনো চাইওনি। উনি একটু রাগী কিন্তু আমাকে খুব ভালোবাসে। অর্ণ হয়তো মুখে কখনো ভালোবাসার কথা বলেনি, তবে বিন্দু ভালোবাসা অনুভব করে। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। শুধু ভালোবাসা অনুভব করতে হয় বিন্দু করে। অর্ণর নিষ্ঠুরতার মধ্যেও বিন্দু ভালোবাসা খুঁজে পায়। বিন্দুক না। অচেনা কণ্ঠস্বর শুনে বিন্দু আর মুক্তা জনেই পেছনে ফিরে চাইল। চারজন অর্ধ বয়স্ক মহিলা পুরুষ। এদের বিন্দু বিয়েতে দেখছে কাল। কারা এরা? গতকাল একমনে তাকিয়ে থাকতে দেখছিল নিজের দিকে। অদ্ভুতভাবে পুরুষ দুটোর সাথে মীরার চেহারার অনেকটাই মিল আছে। একজন পুরুষ এগিয়ে এসে বিন্দুকে বুকে জড়িয়ে ধরে অপরাধী গলায় বললেন, কেমন আছিস মা? আকস্মিক এমন ঘটনায় চমকায় ভরকায় বিন্দু। অন্যজন এগিয়ে এসে বলেন, কত বড় হয়ে গেছিস। সেদিনের বিন্দুর বিয়েও হয়ে গেল। বিন্দু ফ্যাল করে তাকিয়ে আছে। কারা এরা? কি সব আবোল তাবোল বলছে? পিছু পিছু মীরা ঢোকে কিচেনে। তিনি বিন্দুর প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে বলেন, এরা তোর মামা মামি, এটা তোর বড় মামা, আর এটি তোর ছোট মামা।
এটা বড় মামি, এই হচ্ছে ছোট মামি। বিন্দু এবার ভালো করে তাকালো তাদের দিকে। এই জন্যই মীরার চেহারার সাথে এদের এত মিল। এদের এই প্রথম দেখছে বিন্দু। শুনেছে মামা বাড়ির মধুর হাড়ি, কিন্তু নিজের জীবনে কখনো মামা মামির আদর পায়নি। জানেই না তাদের আদর কেমন হয়। ও মনে মনে তিরস্কার করল, এত বছর পর হঠাৎ তাদের কেন মনে হলো তার কথা। বিন্দু তাচ্ছিল্য করে বলল, আমার কাছে কি চায়? মীরা সহ সবার মুখে অন্ধকার নামল। বড় মামা বললেন, আমাদের ওপরে রেগে আছিস তাই না মা? আমি আপনাদের ওপর কেন রাগ করব? কে হন আপনারা? বেশ শক্ত গলায় বলল বিন্দু। মীরা মেয়েকে বোঝানোর চেষ্টা করে বলেন, এটা কেমন ব্যবহার বিন্দুক না? ওনারা তোমার মামা, ভদ্র ভাষায় কথা বলো। বড় মামা বলে উঠলেন, ওকে কিছু বলিস না মীরা, আমাদেরই তো দোষ। আমাদের ক্ষমা করে দিস মা। আমরা তোকে অবহেলা করে নিজের বোনের চিন্তা করেছিলাম শুধু। বিন্দুর চোখ টলমল করে উঠে। সে পেছনের কিছুই মনে করতে চায় না। এরা কেন মনে করিয়ে দিচ্ছে? এদের এই ক্ষমা ধুয়ে খাবে। শুনেছে তারা নাকি বেশ অর্থবৃদ্ধ লোক। তারা থাকতেও বিন্দু অভাব অনাদরে বড় হয়েছে, এটা কি ভোলা সম্ভব? বিন্দু নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, আমার কোনো নানা মামা নেই, আমি এতিম। শুনতে পেয়েছেন, আমি এতিম। নিজেদের এই নরবরে সম্পর্ক নিয়ে কখনো বিরক্ত করবেন না আমাকে। ছুটে বেরিয়ে গেল বিন্দু। মীরা মেয়ের চলে পানে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। বিন্দুর মামা মামি ও অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। তাদের ভুল না, এটা ভুল নয়, পাপ করেছে তারা, সেটা তারাও বুঝতে পারে। তবে এখন যে অনেকটাই দেরি হয়ে গেছে। সাদির বাড়িতে ছোট করে অনুষ্ঠান হয়। সারফারাজ সাদি আর রুহিকে নিয়ে শেখ বাড়িতে ফিরে আসে। সাজ্জাদ রেজা বোনকেও আসার জন্য বলেছিল, সাজেদা বেগম পরে যাবেন বলেছে। নতুন জামাইয়ের জন্য বাহারি আয়োজন চলছে শেখ বাড়িতে। ভাগিনা তাতে কি, সে এখন এই বাড়ির জামাই। অর্ণ সাদি বাসায় নেই, তাই রুহি আর বিন্দু ও খুঁটিনাটি সাহায্য করছে। বৃষ্টি আর মেহেদি সাদির বাড়ি থেকেই ফিরে গেছে। বাড়িতে প্রবেশ করে বৃষ্টি নিজের রুমের দিকে যেতেই মেহেদি বাদ সাধল। ওদিকে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? রুমে। কেন? পাল্টা প্রশ্ন করে বৃষ্টি। মেহেদি এগিয়ে এসে বলল, আজ থেকে তুই আমার রুমে থাকবি। বৃষ্টি অবাক হয়ে বলে, কি বলছ? তোমার রুমে থাকব কেন? মেহেদি দাঁতে দাঁত চেপে বলল, স্ত্রী স্বামীর রুমে কেন থাকে জানিস না? কথা পেঁচাবি না বৃষ্টি। আমাদের এক্সাম শেষ। আর বাধা কিসের? তুই এখন থেকে আমার সাথে আমার রুমে থাকবি, এটাই আমার শেষ কথা। বৃষ্টি আমতা আমতা করে বলল, আমার লজ্জা লাগে, বাসার সবাই কি মনে করবে? হ্যাঁ, তারা তো তোর মতো বলদ। অযথা কথা না বাড়িয়ে সোজা আমার রুমে চল। বৃষ্টি মোচড়া মুচড়ি করে দাঁড়িয়ে। ওর ভীষণ লজ্জা লাগছে মেহেদির রুমে থাকতে। মেহেদি বিরক্ত হয়ে বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বলল, আমার কোলে চড়ে যাবি সেটা বললেই তো হয়, ঢং করার কি আছে? বৃষ্টি গাল ফুলিয়ে ফেলে, সে ঢং করছে এটা মেহেদি বলতে পারল। মেহেদি নিজের রুমে গিয়ে বৃষ্টিকে নিজের নরম বিছানায় শুইয়ে দিল। মেহেদির কাণ্ডে হতভম্ব হল বৃষ্টি। সে তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়ে বলল, আরে আরে কি করছ? সরো তো, উফফ। মেহেদি ঝাপটে ধরে চুমু খায় বৃষ্টির ঠোঁটে। ছাড়ার জন্য কি ধরেছি? বৃষ্টি বুঝল আজকে তার নিস্তার নেই। সে মেহেদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, ফ্রেশ হবে না? সরো তো। এসেই শুরু হয়ে গেল। মেহেদি ভারিক্কি গলায় বলে, একসাথে ফ্রেশ হব। কাছে আয়, আদর করি। বৃষ্টি লজ্জায় গুটিয়ে গেল। যখন তারা একে অপরকে কাছে পেল, মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। কেবল শরীর নয়, মনও একে অপরের সাথে মিশে গেল। হালকা স্পর্শ, নিঃশ্বাসের মিল, সবকিছু এমন ঘন হয়ে উঠল যে সময় নিজেই যেন থেমে গেছে। এই নীরব ঘনিষ্ঠতায় বলা বা দেখানো কিছু প্রয়োজন হয় না। শুধু চোখের চোখে বোঝাপড়া, হাতের অদৃশ্য স্পর্শ, বুকে মাথা রাখা, এটুকুই যথেষ্ট। মনে হয় পৃথিবীর সব অশান্তি, সব ভয়, সব একাকিত্ব লুপ্ত হয়ে গেছে। এটা কেবল শারীরিক নয়, এক ধরনের মানসিক মিলন, যেখানে একে অপরের উপস্থিতি থেকে গভীর শান্তি, নিরাপত্তা আর প্রেম অনুভব হয়। এমন মুহূর্তে তাদের হৃদয় একে অপরের জন্য ধীরস্বরে ধকধক করে, আর তারা জানে এই সংযোগ শুধু আজ নয়, বরং চিরস্থায়ী। শেখ বাড়িতে মেজবানের আয়োজন করা হয়েছে। আজকে অনামিকা রোজির মৃত্যু বার্ষিকী। এত কলহের মধ্যেও নিত্যদিনের চেয়ে বাড়িটা একটু নিস্তব্ধতাই লাগছে। শোক ছড়িয়ে পড়েছে শেখ বাড়ির আনাচে কানাচে।
যেন পুরনো শোকটা হৃদয়ে জাগ্রত হয়েছে নতুন করে। মীরা এক হাতে বাড়ির ভেতরের মেহমানদারি সামাল দিচ্ছে, অতিথিদের বসানো, সবকিছু নিখুঁতভাবে করছে। এতিম শিশুদের খাবারের ব্যবস্থাও করেছেন। সতীনের মৃত্যু বার্ষিকী নিজের হাতে করছেন, অথচ তার চোখে নেই কোনো অসন্তোষের ছায়া, নেই কোনো বিদ্বেষ। বরং একটা অদ্ভুত শান্তি, সংযম আর গাম্ভীর্য। সে সারাজীবন কৃতজ্ঞ থাকবে অনামিকা রোজির কাছে। তার জন্যেই যে সে সাজ্জাদ রেজার মতো ভালো মনের দায়িত্ববান মানুষটাকে পেয়েছে। পেয়েছেন একটা ভরা সংসার। এই যে আজকে দিনটায় সাজ্জাদ রেজার মুখটা মলিন হয়ে যাবে, চোখে হারানোর বেদনা দেখবে। তবুও মীরার হিংসা হবে না। ৩৬৫ দিনের মধ্যে একটা দিন অনামিকা রোজির হলে ক্ষতি কি? লোকটা যে তাকেও কম ভালোবাসে না। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছুতে পর্যবেক্ষণ করাই মনোযোগ দিল মীরা। রুহি আছরের নামাজ আদায় করে দেয়ালে টাঙ্গানো মায়ের ফ্রেম বাঁধানো ফটোর কাছে গিয়ে দাঁড়াল। পাশেই টাঙ্গানো মীরার ছবি। একসঙ্গে দুই মা, কে একই স্থানে রেখে দিয়েছে সে। একজন পৃথিবীতে এনেছে আর একজন পৃথিবীটা চিনিয়েছে। হঠাৎ গালে উষ্ণ ঠোঁটের অস্তিত্বে কিঞ্চিত কেঁপে উঠল অন্যমনস্ক থাকা মেয়েটি। তবে মোটেও সে বিচলিত হল না। সে যে জানে এটা তার ব্যক্তিগত পুরুষ। সাদি রুহিকে পেছনে থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, কি দেখি সেখানে দাঁড়িয়ে? মায়ের সাথে কাটানো স্মৃতি হাতড়ে দেখছিলাম, কিন্তু পেলাম না। মায়ের মুখের কোনো আকৃতির ছাপি মনে পড়ছে না। ভরাট কণ্ঠে বলে উঠে রুহি। সাদি টুক করে ফের চুমু খেল রুহির মলিন গালে। পাবি কিভাবে জানু? তখন তো তুই খুবই ছোট্ট ছিলি। রুহি মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তখন আমার বয়স কেমন ছিল সাদ ভাই? আপনি তো দেখেছিলেন তাই না? আমার মা বাস্তবে কেমন ছিল দেখতে? আমার মনে থাকবে না। তখন 77-78 ওল্ড আমার। তোর বয়স তখন মেবি 5 বছর, 5.5 বছর হবে। অত ছোট বয়সের স্মৃতি মনে না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সে দেখতে তার বাচনভঙ্গি ছিল একদম অন্যর মতো। স্বভাব চরিত্রও ছিল সেইম, খুবই বিচক্ষণ ও গম্ভীরতা ছিল। ওপারে শক্ত দেখালেও ভেতরটা ছিল কোমল। অর্ণ বোধ হয় তার মতোই হয়েছে। রুহি মনোযোগ দিয়ে শুনল স্বামীর কথাটুকু। না, কিছু আবছা স্মৃতি ছাড়া তার আর কিছুই মনে পড়ছে না। মায়ের মতো শুধু ভাইয়াই হলো কেন? আমি কেন তার কিছু পেলাম না, বলুন তো? রুহির অভিমানী কথা শুনে সাদি ঠোঁট চেপে হাসে। রুহিকে সামনের দিকে ঘুরিয়ে মনোযোগ দিয়ে কিছু দেখে। কে বলেছে কিছুই পাসনি? এই যে তোর চোখ জোড়া, ঠিক মামি মায়ের মতো। তুই জানিস তোর মতো মাম্মির ডান গালেও একটা কালো তিল ছিল দাড়ি। তুই কিছু মিল পেলেও তবে তার স্বভাব ভঙ্গি অন্যই পেয়েছে। তুই জানিস এই শহরের বেস্ট সাইকোলজিস্ট ছিলেন তিনি। আমিও মায়ের মতো ডাক্তার হতে চাই সাদ ভাই। অনামিকা রোজির নাকি খুব শখ ছিল মেয়েকেও তার মতো বড় ডাক্তার বানাবে। এটা একদিন বাবার মুখে শুনেছিল। এতদিন কখনো রুহির এই ইচ্ছা জাগেনি, তবে আজকে কেন যেন মনে হলো মায়ের ইচ্ছাটা পূরণ করবে। মায়ের চেহারা মনে নেই, বুঝো হবার পর থেকে মীরাকেই নিজের মা রূপে দেখেছে। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারেনি সে মীরার সন্তান নয়। পেটে না ধরেও মা হওয়া যায়, মীরা তার বাস্তব প্রমাণ। সে দুই মাকেই যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। সাদির কোনো সাড়াশব্দ নেই। এত গুরুত্বপূর্ণ কথা বলার পরেও সাদি এভাবে চুপ করে রইল কেন? রুহি চোখ তুলে তাকাতেই দেখল সাদি তার দিকে চোখ কুঁচকে তাকিয়ে আছে। রুহি ললাটে ভাঁজ করে জিজ্ঞেস, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু ভুল বললাম? আমি কি হয় তোর? সাদির কথা শুনে বিরক্ত হল রুহি। এ আবার কেমন কথা? এখন কি মজা করার সময়? সাদি সেই একই সুরে বলল, আগে বল আমি তোর কি লাগি? রুহি কিছুটা বিরক্ত গলাতেই বলল, জামাই লাগেন। হয়েছে এবার? তাহলে বারবার সাদ ভাই করছিস কেন? তোর মুখে ভাই ভাই শব্দটা শুনতে শুনতে বরবর ফিলিংসটা হারিয়ে ফেলছি। সাদির ধমকে চুপসে গেল রুহি, গাল ফুলিয়ে বলে উঠল, আমার কি দোষ? ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না। হঠাৎ করেই চেঞ্জ করব কিভাবে? তাছাড়া ভাই না ডাকলে ডাকবই বাকি। নাম ধরে ডাকবি। সাদির কথা শুনে রুহি চোখ কপালে তুলে বলল, কি হো, আমি পারবো না। কেন, প্রবলেম কি? সাদির প্রশ্নে রুহি আমতা আমতা করে বলল, আপনি আমার কত বড়? সাদি হাতাশ গলায় বলল, আমি তোর হাজবেন্ড, হাঁপানি রোগী। তুই আমাকে যা খুশি ডাকতে পারিস। বিয়ের এত দিন পেরিয়ে গেল, তবুও এত কিসের সংকোচ তোর? আমি চাই তুই আমাকে আমার নাম ধরে ডাক। আমি চেষ্টা করব, মৃদু গলায় বলল রুহি। সাদি খুশি হল। এবার বলল, এখন বল,
তখন কি বলছিলি? কি নিয়ে পড়বি? ডাক্তারি? আমাকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিবেন? তুই যে পড়া চোর, পারবি তো? ডাক্তারিতে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। পারব, আপনি শুধু হেল্প করেন। করবেন না? বেশ জোরালো গলায় বলে উঠে রুহি, তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সাদি মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, আমি কখনো তোর ইচ্ছার বিরুদ্ধে যাব না হাঁপানি রুগী। সর্বদা তোর সব কিছুতেই সবসময় আমাকে পাশে পাবি। এশার আজান দিয়েছে অনেকক্ষণ। বিন্দু এশার নামাজ আদায় করে কোরআন শরীফ তিলাওয়াত করতে বসেছে। বিন্দু শাশুড়ির মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম দেয়ার ন্যায়ত করেছিল। গতকালকে থেকে রুহি আর সে পড়তে পড়তে আজকেও ঠেকল। যদিও আরও আগে খতম দিতে পারত, দুপুরে একটু মীরার সঙ্গে হাতে হাত লাগিয়েছিল। একটা ছোট্ট এতিম শিশুকে তো নিজের হাতেই খাইয়েও দিয়েছিল। আকস্মিক একটা পুরুষালী অবয়ব এসে মাথা গুজে দিল বিন্দুর কোলের উপর। হকচকিয়ে গেল বিন্দু। হঠাৎ অর্ণকে এভাবে শুয়ে পড়তে দেখে চিন্তিত হল সে। অর্ণ বিন্দুর পেট পেঁচিয়ে জড়িয়ে শুয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, কন্টিনিউ করো চড়ুই পাখি। আজকাল অর্ণর এমন আবেগময় ডাক শুনতে যে কি ভালো লাগে বিন্দুর। বিন্দু অর্ণর মসৃণ চুলের ভাঁজে হাত বাড়িয়ে আলতো হাত চুলের ভাঁজে বুলিয়ে দিতে দিতে খতমের দোয়াটুকু পড়ল। অর্ণ চোখ বন্ধ করেই খুব মনোযোগ দিয়ে পাখির ন্যায় মিষ্টি কণ্ঠে তেলাওয়াত শুনল। বিন্দু খতম শেষ করে কোরআন শরীফে ঠোঁট ছুঁয়ে বন্ধ করে পাশে রাখল। সেই দুপুরে একবার দেখেছিল অর্ণকে, আর দেখা মেলেনি। এই দিনে অর্ণ মায়ের কবরের কাছে অনেকটা সময় কাটা, এটা আগে থেকেই অবগত বিন্দু। অর্ণকে দেখতে কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। বিন্দু মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে। চুলের ভাঁজে হাত চালাতে চালাতে রিনরিনে গলায় বলল, কর্নেল সাহেব, ভাত আনবো, খাবেন? পরে, এখানে শান্তি লাগছে, কিছুক্ষণ থাকি। বিন্দু আর টু শব্দটি পর্যন্ত করল না। নীরবে স্বামীর চুল টেনে দিতে লাগল। সময় কেটে গেল বেশ। নিস্তব্ধ ঘরে দুজন মানুষের নিঃশ্বাস ব্যতীত আর কোনো শব্দ নাই। বিন্দু অর্ণর বন্ধ চোখের দিকে তাকিয়ে মুখটা আস্তে আস্তে ঝুঁকে অর্ণর কপালের কাছে নামিয়ে নিল। ভাইজান, বড় বাবা আপনাকে নিচে ডাকে। আকস্মিক ঝুমার কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। ইস, কি করতে যাচ্ছিল সে? বিন্দু তড়িঘড়ি করে মুখটা দূরে সরিয়ে নিল। অর্ণ ধীরে ধীরে চোখ মেলে তাকাল। সরাসরি দৃষ্টি পড়ল বিন্দুর লাজুক মুখশ্রীর পানে। অর্ণ তাকানোর আগেই মেয়েটা অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। যেন মাত্রই আসল সে। দরজার ওপাশ থেকে ফের ঝুমার কণ্ঠস্বর ভেসে এলো। অর্ণ রাশভারী স্বরে বলল, তুই যা, আমি আসছি। ঝুমার চলে যাবার শব্দ হল। বিন্দুর মুখের দিকে তাকিয়ে অর্ণ গভীর গলায় শুধাল, অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কর। বিন্দু বড় বড় চোখ করে তাকাল। অর্ণ কি বুঝে গেল? হাঁসফাঁস করে বিন্দু, কম্পিত গলায় মিনমিন করে বলল, কিসের কথা বলছেন আপনি? অর্ণ গাঢ় দৃষ্টিতে চাইল বিন্দুর চোখর পানে। সেটা এই মাত্র করতে চেয়েছিলি, সেটা কর, কুইক। অর্ণ সত্যিই ধরে ফেলেছে তার মনোভাব। ইস, কি লজ্জা! লোকটা চোখ বন্ধ থেকেও কিভাবে বুঝল? বিন্দু অর্ণর কথা মিথ্যা প্রমাণ করতে চেয়ে আমতা আমতা করে বলল, কি বলেন? আমি কিছু করতে চাইনি তো। মিথ্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বিন্দু। সফল হলো কি না কে জানে। অর্ণ কেমন কপাল কুঁচকে তাকিয়েই রয়েছে। আমাদের মধ্যে এত কিছু হবার পরও তোর এই সংকোচ কেন? চড়ুই, তোর ভেতরে এখনও কি অবশিষ্ট রেখেছি যেটা আমি ছুঁতে পারিনি? ভরাট কণ্ঠস্বর অর্ণর। লোকটা কি তাকে ভুল বুঝল? বিন্দু কিছু বলার আগেই অর্ণ মেয়েটিকে টেনে বিছানার শুইয়ে দিতে দিতে তীক্ষ্ণ কণ্ঠস্বরে শুধাল, তোর মধ্যে সমস্তটা আজ আমি উন্মোচন করব, যা কিছু আমার এখনও অজানা রয়েছে। আকস্মিক অর্ণকে রেগে যেতে দেখে বিন্দু থমকায় ভরকায়। অসহায় চোখে তাকালো অর্ণর পানে। কোন শনিতে যে পাইল তাকে? কিসের জন্য যে এমনটি করতে চাইল? এখন এই পাগল থামাবে কে? বিন্দু ঠোঁট উল্টে বলল, আমার সমগ্র অস্তিত্ব তো আপনাতেই পূর্ণাঙ্গ কর্নেল সাহেব, বিশ্বাস করুন কিছুই অবশিষ্ট নেই সেখানে। আমার কোনো অতীত নেই, আমার বর্তমান ভবিষ্যৎ সবটাই আপনি। শান্ত হন, আপনার চড়ুই ব্যথা পাচ্ছে তো? বিন্দুর মলিন কণ্ঠস্বর শুনে সত্যিই থেমে গেল অর্ণ। বিন্দুর ওপর থেকে সরে গেলেও বিন্দুকে পুরোপুরি মুক্ত করল না। কেবল গমগমে গলায় শুধাল, প্রুফ দে। অর্ণর অধবোচা কথা কিছুই মাথায় ঢুকল না মেয়েটির। সে ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করল, কিসের প্রমাণ? এই যে আমি তোর ফিউচার প্রেসেন্ট, তাই তো? হ্যাঁ, কি করতে হবে আমাকে? আমতা আমতা করে আওড়ালো বিন্দু। অর্ণর ভাবভঙ্গি ভালো ঠেকেছে না।
অর্ণ শীতল গলায় বলল, বেশি কিছু না, কিস মি ডিপলি অন মাই লিপস। অর্ণর কথা শুনে চোখ ছানাবড়া হল বিন্দুর। সে দিবে অর্ণর ঠোঁটে চুমু, তাও আবার দ্বীপ। বিন্দু এলোমেলো নেত্র ঘুরিয়ে মিনমিনে গলায় বলল, আব্বু আপনাকে ডাকছে না। বিন্দুর কথা শেষ হবার আগেই অর্ণ বলে উঠল, যাব, আগে নিজের দায়িত্ব পালন কর, কিস ফার্স্ট। বিন্দু পড়ল মহা ফ্যাসাদে। এখন যদি সরাসরি নাকচ করে তাহলে লোকটা তাকে ভুল বুঝবে না, রেগে যাবে না। নিজের থেকে চুমু খাওয়াও অসম্ভব, এটা সে পারবে না। কি লজ্জাজনক কাজ। অর্ণ কপাল কুঁচকে তাকিয়ে রইল বিন্দুর কৃষ্ণচূড়ার ন্যায় মুখশ্রীর পানে। বিন্দু লজ্জায় হাঁসফাঁস করে রিনরিনে গলায় বলে, আমি এখন অজু করা, এসব করলে পাপ লাগবে। অর্ণ বিন্দুর বোকা বাহানা শুনে ঠোঁট কামড়ে হাসল। বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে একদম নিকটে নিয়ে তার কানের কাছে মুখ নামিয়ে হাক্কি সুরে বলল, অজু করে চুমু খেলে পাপ নয় বরং সোয়াব হবে। জান, তুই চাইলে আমরা আরও গভীরে যেতে পারি, ট্রাস্টমি পূর্ণ ছাড়া একটুও পাপ লাগবে না। আমার উন্মাদনায় ভাসাতে যাবি? বিন্দুর গালদয় লালিমা ছড়িয়ে পড়ে, মেকি রাগ করে বলে, মুখে কিছুই আটকায় না, নির্লজ্জ লোক। অর্ণ বিন্দুর ঠোঁটের উপর বৃদ্ধ আঙ্গুল আলতো বুলিয়ে দিতে দিতে বলল, উহু আটকায় না, লজ্জা নারীর ভূষণ পুরুষের না। তাছাড়া বউয়ের কাছে আবার কিসের লজ্জা? তোর সাথে কি আমার লজ্জা শর্মের সম্পর্ক? বিন্দু ওর দিবে কি? অর্ণকে এত কাছে দেখে শ্বাসপ্রশ্বাসের গতি তোরতাড়িয়ে বাড়তে থাকল। বিন্দু ঢোক গিলে কিছু বলার তাগিদে প্রস্তুত হবার আগেই অর্ণ মেয়েটির দুগালে চাপ দেয়। বিন্দুর ঠোঁটজোড়া গোল আকার হতেই কোমল ওষ্ঠযুগল নিজের পুরুষালী ওষ্ঠের ভাঁজে পুড়ে নিল। কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু, তড়িঘড়ি করে চোখ খিচে ফেলল। যতক্ষণ পর্যন্ত বিন্দুর শ্বাসরোধ হয়ে না এলো, অর্ণ থামল না। একটা প্রগাঢ় চুম্বন করে বিন্দুর ওষ্ঠযুগল ছেড়ে দিল। বিন্দু হাঁপান, বেচারির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। অর্ণ কপাল কুঁচকে তাকিয়েই থাকল বিন্দুর দিকে, অতঃপর গম্ভীর গলায় শুধাল, অক্সিজেন মাস্ক লাগবে? সামান্য একটা চুমুতেই এমন অবস্থা? আর কবে অভ্যস্ত হবি আমাতে? বিন্দু হাঁপাতে হাঁপাতে দম নিয়ে বলল, দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন কর্নেল সাহেব। লাগাম টানুন নিজের, আপনার ব্যাপককে আমি বড্ড ভয় পাই কিন্তু। অর্ণ বিন্দুর ললাটের মধ্যখানে গাঢ় চুমু এঁকে দিয়ে গভীর গলায় বলল, আমি আছি না, ট্রাস্ট মি জান, সব ভয় ভয় আদর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। শেখ বাড়ির সবাই উপস্থিত রাতের ডিনার টেবিলে। বিশাল টেবিল জুড়ে রয়েছে বাহারি রকমের খাবার। টুকটাক কথার ফাঁকে চলছে খাওয়া দাওয়ার পর্ব। মীরা আর ঝুমা খাবার সার্ভ করছেন। ডাইনিং রুমের মৃদু নিস্তব্ধতা ভেঙে সাদি বলে উঠে, আগামী কাল সকালে কিন্তু আমাদের যেতেই হবে মামু। কথাটা শুনে জবাবে মীরা বললেন, যেতেই হবে, আর একটা দিন থাকা যায় না? সাদি এক পলক রুহির দিকে তাকালো, মেয়েটা আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। হঠাৎ বাড়ি যাওয়ার কথা শুনে বোধহয় অবাক হয়েছে। সাদি খাবার খেতে খেতে গম্ভীর গলায় বলল, না, অলরেডি 4 দিন থেকেছি। ছুটির বাকিটা সময় মায়ের সাথে বাড়িতে কাটাতে চাই। সাদি এমন কথার প্রেক্ষিতে আর কিছু বলার উপেক্ষা রাখে। রুহির একটু মন খারাপ হলেও শ্রদ্ধেয় স্বামীর কথার অমান্য করল না। সাদির বেশি দিন ছুটি নেই, অর্ণ বাড়তি ছুটির কথা বললেও বিয়ের জন্য এক্সট্রা ছুটি নেয়নি সাদি। হয়তো তার প্ল্যান অন্য কিছু। সাজ্জাদ রেজা গম্ভীর গলায় বলল, তোমরা যেতে চাইলে তো আর আমি বাধা দিতে পারি না। রুহি এখন ও বাড়ির বউ, ওটাই ওর ঠিকানা। এতটুকু বলেই থামল ভদ্রলোক। পুনরায় বলল, রুহানি চলে যাচ্ছে, বিন্দু মামনিও চলে যাবে। দুটো মেয়েই একসাথে চলে গেলে বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। বিন্দুকে রেখে যাও অর্ণ, 2 দিন থাকুক। মেয়েকে তো আটকানোর সাধ্যে নেই, ঘরের লক্ষ্মী থাকুক, নয়তো ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। বিন্দু আর চোখে চাইল অর্ণর দিকে। এই বাবা এত কথা বলল, লোকটার মুখে পর্যন্ত নেই। নির্লিপ্ততা ভঙ্গিতে খেতেই আছে। বিন্দু জানে লোকটা এখানে কিছু না বললেও ঠিকই তাকে রেখে যাবে। অর্ণ বাবার সাথে সহজ সম্পূর্ণ সম্পর্ক না থাকলেও বাবাকে কখনো অসম্মান করতে দেখেনি সে। বাবার সাথে মাখো মাখো সম্পর্ক না থাকলেও বড্ড সম্মান করে বাবাকে, পরিবারের প্রতিও বেশ সচেতন, তার মুখেই যত গম্ভীরতা। সাজ্জাদ রেজাও কখনো ছেলের অমতে কিংবা বিনা অনুমতিতে কিছু করে না। অনামিকা রোজি থাকতে কিংবা মৃত্যুর পরেও বিন্দু মাত্র অবহেলা করেনি তার সন্তানদের। পৃথিবীতে তার সন্তান দুটো এক পাশে, বাকি সব তার অন্য পাশে। বাবা আর ছেলে কখনোই একসাথে বসে আড্ডা দেয় না। তারা বসে গল্প করে না, খুনসুটি করে না। হয়তো সংসারের কথায় বা প্রয়োজনের ভাষাতেই বেশি কথা হয়।
বাইরে থেকে মনে হবে দূরত্ব আছে, কিন্তু সেই নীরবতার ভেতরেই আছে এক ধরনের ভরসা আর সম্মান। বিন্দু মনে মনে এইসব ভেবে হতাশার শ্বাস ফেলে। সাজ্জাদ রেজা তার স্থান থেকে ঠিক থাকলেও গম্ভীর মুখ অন্য যে কেন সবার সাথে সহজে মিশতে পারে না আল্লাহই জানে।